একের পর এক রহস্য, একের পর এক খুন, আর অবশেষে নিজের পেটের বাচ্চাকে নিজেই চাকু মেরে হত্যা। কে করছে এগুলো? কেনই বা করছে? এটা কি কোনো অশরীরীর কাজ নাকি কোনো ডাইনি? এমনই একটা গল্প যেটা প্রতি মুহূর্তেই তোমার গায়ে কাটা দেবে। গল্পটা শুনে তোমার মনে হবে এটাই হয়তো বাস্তব, কিন্তু না, তার একটু পরে বুঝতে পারবে এটাও বাস্তব নয়। তাহলে বাস্তবটা কি? হ্যাঁ, বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া চোরি মুভিটির কথা। মুভির শুরুতে আমরা দেখতে পাই সাক্ষী নামে একটি মেয়ে যে 8 মাসের গর্ভবতী ছিল, এবং সাথে আমাদেরকে দেখানো হয় তার হাজবেন্ড হেমন্তকে। সাক্ষী ও হেমন্তর মধ্যে ভালোবাসা খুব ছিল, দুইজনে খুব ভালোই ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় একদিন রাত থেকে। রাতে কিছু একটা শব্দ শুনে সাক্ষীর ঘুম ভেঙে যায়। দেখার জন্য নিচে আসলে দেখতে পায় কেউ বা কারা ধরে হেমন্তকে মারছে। কান্নাকাটি করলে তারা হেমন্তকে ছেড়ে তো দেয়, তবে তাকে বলে যায় তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে, এর ভেতরে আমাদেরকে টাকাটা ফেরত দেবে। ওরা চলে গেলে সাক্ষী হেমন্তর কাছ থেকে জানতে চায় কিসের টাকা, কেন মারলো, কিসেরই বা টাকা তুমি নিয়েছিলে তাদের থেকে। তখন হেমন্ত বলে আমি ব্যবসার জন্য ওদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সেটা আমার থেকে কোনোভাবে চুরি হয়ে যায়, আর সেই খবরটা ওরা কোনোভাবে জানতে পারে, এই জন্য এসেছিল এবং আমাকে মারলো। আর আমার হাতে সময় দিয়ে গেল 24 ঘন্টা। এবং সাথে হেমন্ত সাক্ষীকে এটাও বলে এখন আমাদের এখান থেকে কোথাও একটা চলে যেতে হবে, কারণ এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা অসম্ভব। তখন সাক্ষী বলে তাহলে আমরা যাব কোথায়? ঠিক সেই সময় আমাদেরকে হেমন্ত ড্রাইভার কাজলার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। কাজলা তখন তাদেরকে বলে যাওয়ার একটা জায়গা আছে বটে, সেটা হলো আমার গ্রাম, আর আমার গ্রাম এখান থেকে অনেকটা দূরে, সুতরাং ওরা কোনোভাবেই আমাদের গ্রামে পৌঁছাতে পারবে না। তখন হেমন্ত সাক্ষীকে বলে হ্যাঁ, তাহলে এখানেই যাওয়া যাক, আর এর ভেতরে আমি কোনো কিছু করে টাকার ব্যবস্থা ঠিক করতে পারবো। তখন সাক্ষী আর হেমন্ত আরেকটু সময় নষ্ট না করে সেই রাতে বেরিয়ে পড়ে সেই গ্রামের উদ্দেশ্যে। পরের সারাটা দিন গাড়ি চলার পর তারা গিয়ে পৌঁছায় একটা নির্জন জায়গায়, যেখানে চারিদিকে শুনশান পরিবেশ, তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা গেছে। গাড়িটা সেখানে থামার পর গাজলা হেমন্তকে বলে এখান থেকে আর সামনের গাড়ি যাবে না, আর অল্প একটু পথ বাকি আছে, এটা আপনাদেরকে পায়ে হেঁটেই পার করতে হবে। এই কথা বলে তাদেরকে একটা সরু পথ দেখিয়ে দেয়, যেটা ক্ষেতের ভিতর দিয়ে চলে গেছে। কিন্তু সে এটা বলে না এই সরু পথ দিয়ে যাওয়ার পর ঠিক কোথায় যেতে হবে। তখন গাজলা তাদেরকে আবারও বলে আপনারা সামনে এগোন, আমি আসছি গাড়িটা কোথাও পার্ক করে। হেমন্ত ও সাক্ষী সেই পথ ধরে এগোতে থাকে এবং একটা গোল জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে চারিদিকে শুধু আখের ক্ষেত, আর যাওয়ার জন্য রয়েছে ছোট ছোট কিছু সরু রাস্তা, আর রয়েছে একটা কাকতারুয়া। এখান থেকে ঠিক কোন দিকে যেতে হবে এটা হেমন্ত বুঝতে পারে না, তাই সে সাক্ষীকে বলে তুমি ক্লান্ত, এখানেই বসো, আমি বরং পথ খুঁজে আসি। সাক্ষী তখন সেখানে বসে বিশ্রাম নেয়, আর কখন যে তার চোখ লেগে যায় সে বুঝতেও পারে না। চোখ খুললে সে দেখতে পায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে, অন্যদিকে হেমন্তরও কোনো খোঁজ নেই। তখন সাক্ষীর মনে হয় চারপাশে কেউ আছে। সাক্ষী একটু ভয়ে ভয়ে হেমন্ত হেমন্ত বলে চিৎকার করতে লাগে এবং খুঁজতে লাগে সরু গলিগুলো। আর তখনই হুট করে হেমন্ত তার সামনে চলে আসে এবং সাথে থাকে একটা মহিলা। হেমন্তকে দেখে সাক্ষী কান্নায় ভেঙে পড়ে এবং জড়িয়ে ধরে, আর হেমন্তকে বলে তুমি যখন বাড়ি খুঁজেই পেয়েছিলে তাহলে আমাকে নিতে কেন আসলে না? হেমন্ত এই কথার কোনো জবাব দেয় না। এখন কেন এই কথার জবাব দেয় না সেটা আমরা মুভির শেষে গিয়ে বুঝতে পারবো। এখন ঘরে গেলে আমরা সেই মহিলাটির সাথে পরিচয় হই। মহিলাটির নাম ভানুদেবী। এই মহিলা সম্পর্কে এখনই কিছু বলবো না, এটা মুভির শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তবে এইটুকু বলি, এই মহিলা মেয়েদেরকে পাপ মনে করে, মেয়ে সন্তান জন্ম দেয়া তার মতে বড় একটা পাপ। যাই হোক, সাক্ষী তখন ভানুদেবীকে জিজ্ঞাসা করে আসার সময় ওই পাশে আরেকটা ঘর দেখলাম, ওইটা কার ঘর, কেই বা থাকে ওখানে? ভানুদেবী বলে থাকে না, থাকতো। ওই ঘরটি হলো আমার দেওর যোগুর, যে তার স্ত্রীর সাথে অনেক আগেই মারা গেছে। যাই হোক, রাতটা পার হলে পরের দিন সকালে আমরা দেখতে পাই সাক্ষী সেই বাড়িটা ঘুরে ঘুরে দেখছে এবং সে সেই যোগুর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরটা থেকে তার কেমন যেন লাগে, বাড়িটা কেমন পোড়া পোড়া, দরজার সামনেও কালো কিছু ধোয়ার দাগ। ঘরটার ভিতরে ঢুকলে সে দেখতে পায় ভেতরটা কেমন যেন আগুনে পোড়া এবং একটা অদ্ভুত বাজে গন্ধ। ঘরটা থেকে বেরিয়ে পাশের ছোট্ট একটা রাস্তা দিয়ে এগোলেই সে দেখতে পায় একটা বড় গাছ, এবং সেই গাছের নিচে রয়েছে একটা কুয়ো। কুয়োর ভেতরে তাকালে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় কুয়োর জলে গাছের ছায়া ঠিকই তো পড়েছে, তবে তার ছায়া বা প্রতিচ্ছবি সেই কুয়োর জলে নেই। তার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে। এরপর
এরপর রাত্রের খাবারের সময় হেমন্ত সাক্ষীকে বলে, দেখো এইভাবে বসে থাকলে তো আর হবে না, আমাকে টাকার জোগাড় করার জন্য শহরে যেতে হবে, তাই আমি কাল সকাল হলেই শহরে চলে যাব। সাক্ষী প্রথমে যেতে দিতে চায় না, কিন্তু পরে রাজি হয়, কারণ তারা কতদিনই বা এখানে থাকবে, টাকার জোগাড় তো করতেই হবে। পরের দিন সকালে ঘুম ভাঙলে সাক্ষী দেখে হেমন্ত তাকে কিছু না জানিয়েই শহরে চলে গেছে এবং ভানুদেবীকে তার দেখাশোনার কথা বলে গেছে। বিষয়টা সাক্ষীর কাছে খারাপ লাগে। যাই হোক, এরপর সাক্ষী বাইরে গেলে দেখে একটা মেয়ে তার বাড়ির সামনে বসে কাঠ কাটছিল এবং মেয়েটির পেটে বড় একটা কাটা দাগ। আর ঠিক তখনই সেখানে ভানুদেবী চলে আসে এবং চিৎকার করে মেয়েটিকে বলতে থাকে, তুই এখানে বসে কেন কাঠ কাটছিস? কিন্তু মেয়েটি কোনো জবাব দেয় না, বরং সে তার নিজের কাজ করতে থাকে। ভানুদেবী তখন সাক্ষীকে সেখান থেকে নিয়ে যায়। সাক্ষী জানতে চায় মেয়েটি কে। ভানুদেবী বলে, মেয়েটি আমার বড় ছেলে রাজবীরের বউ, এবং বলে ও যখন 8 মাসের গর্ভবতী ছিল তখন আমাদের নিষেধ করা সত্ত্বেও ক্ষেতের ভিতর গিয়েছিল। পরে আমরা ওকে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাই না। 2-3 দিন পর ক্ষেতের ভিতরে আমরা ওকে খুঁজে পাই, যেখানে ও উপর হয়ে শুয়েছিল। বাড়িতে আনলে আমরা বুঝতে পারি ওর পেটের বাচ্চাটি মারা গেছে, তাই ওর পেট কেটে বাচ্চাটিকে বের করা হয়। সাক্ষী তখন বলে, তাহলে আপনার ছেলে কোথায়? মহিলাটি তখন বলে, আমার ছেলে নিজের মনের কষ্টে এখান থেকে চলে যায় এবং শহরে গিয়ে থাকতে শুরু করে। রাত হলে ভানুদেবী রানীকে একটা অন্য বাড়িতে রেখে আসতে যায়, আর সে সাক্ষীর সাথেই থাকবে। ভানুদেবী আর রানী চলে গেলে সাক্ষী বাইরে দিয়ে হাঁটাচলা করার সময় একটা বিষয় খেয়াল করে। সে দেখতে পায় তার গেটের সামনে একটা বাচ্চা রয়েছে। সে বাচ্চাটির দিক এগোতে গেলে বুঝতে পারে সেখানে একটা নয় 3টি বাচ্চা আছে। তাই সে সেই বাচ্চাদের পিছন পিছন হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে ভানুদেবী চলে আসে এবং বলে, কোথায় যাচ্ছিস ছড়ি? যাই হোক, তখন সাক্ষী বলে, আমি কিছু বাচ্চা দেখলাম যারা এখান দিয়ে অন্ধকারের দিক যাচ্ছিল। ভানুদেবী বলে, সাবধান ছড়ি, তুই কখনো আর ওই বাচ্চাদের পিছে যাবি না এবং ওদের ছায়াও পারাবি না। সাক্ষী বলে, কেন যাব না? আমি যাব, আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমি বাচ্চা ভালোবাসি আর ওদের সাথে আমি কথা বলবো। এতে করে ভানুদেবী অনেক রাগ করে। সেদিন রাতে সাক্ষী যখন ঘুমিয়েছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকাতেই দেখতে পায় যেখানে ভানুদেবী শুয়ে থাকার কথা ছিল সেখানে সে নেই। তখন সাক্ষী তাকে খোঁজার জন্য চারিদিকে তাকালে হুট করে তাকে একটা ঘরের কোণে দেখতে পায়, যেন ভানুদেবী কিছু একটা দেখে ভয় পেয়েছে। পরের দিন সকালে সাক্ষী নিজেকে আয়নায় দেখছিল। সে খেয়াল করে পিছন থেকে রানী তার দিকে একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন রানী তাকে কিছু বলবে। এখন রানী কেন তার দিকে তাকিয়ে আছে কারণ জানার জন্য সাক্ষী যখন রানীর দিকে এগোতে থাকে তখন রানী সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে ভানুদেবী চলে আসে। এখন কেন রানী সেখান থেকে চলে গেল সেই কারণটা সাক্ষী বুঝতে পারে। এখন ভানুদেবী চলে আসার কারণেই হয়তো রানী সেখান থেকে চলে গেছিল। কিছুক্ষণ পর সাক্ষী সেই 3টি ছেলেকে আবারও দেখতে পায়, যারা ওই আগুনে পোড়া ঘরটির দিকে যাচ্ছিল। সাক্ষী পিছন পিছন গেলে দেখতে পায় সেই ঘরের সামনে একটা রেডিও বাজছে, আর সেই রেডিওতে একটা গান এমন একটা সুরে বাজছে যেন কোনো একটা মা তার সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছে। সেই ঘরের ভিতর সেই রেডিওটা নিয়ে প্রবেশ করলে কিছু দেখতে পায় না, কিন্তু যখন সে বের হবে তখন আমরা দেখতে পাই একটা কালো হাতের ছায়া তাকে ছোঁয়ার চেষ্টা করছে। সেই ঘর থেকে বেরোনো মাত্রই ভানুদেবী তার সামনে চলে আসে এবং রাগ করে বলে, তোকে বলেছিলাম না আমি এই ঘরের সামনেও আসবি না, ওই বাচ্চাদের কাছেও যাবি না। এই কথা বলে সাক্ষীর হাত থেকে সেই রেডিওটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এই কারণে সাক্ষী মহিলাটির উপর অনেক রাগ করে এবং বলে, আমি আপনার রূপ আস্তে আস্তে বুঝতে পারছি, আমি আপনার এখানে থাকতে এসেছি, আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। সেই দিন রাতে হেমন্ত শহর থেকে চলে আসে এবং সাক্ষী তাকে দেখে অনেক খুশি হয়। সাক্ষী হেমন্তকে সমস্ত কথা খুলে বলে আর জানায়, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, এখনই চলে যাব এখান থেকে, আমার এখানে সবকিছু কেমন অদ্ভুত লাগে। আর সাক্ষীর বায়নার কাছে হেমন্ত হার মানে, আর সেই রাতেই তারা সবকিছু গুছিয়ে সেইখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা সেখান থেকে যখন বেরোতে যাবে ঠিক তখনই হেমন্তর মাথায় জোরে একটা লাঠির বাড়ি। আর এই বাড়িটা অন্য কেউ নয়, হেমন্তর গাড়ির ড্রাইভার কাজলা দেয়। অন্যদিকে ভানুদেবীও সাক্ষীর মুখে কাপড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এখন শুরু হলো একটা অন্যরকম গল্প, বা বলা যায় এটাই এই মুভির সব থেকে বড় টুইস্ট। বললাম না, এই মুভিটার একটু পর পরে এমন কিছু মোড় আসবে যেখানে তোমাদের কাছে মনে হবে এটাই হয়তো সত্য, কিন্তু তার একটু পরে আবারও বদলে যাবে পুরো গল্পটা। যাই হোক, তার একটু পর আমাদেরকে দেখানো হয় জঙ্গলের মাঝে কিছু লোক একটা যজ্ঞ করছে। তার এক সাইডে বসা রক্তাক্ত মাথায় হেমন্ত
এবং অন্য পাশে বোঝা বোঝা চোখে সাক্ষী, আর সাথে কাজলা ও ভানুদেবী তো আছেই। আর রয়েছে একজন তান্ত্রিক। সেখানে কিছু একটা করার পর ভানুদেবী সাক্ষীকে বাড়িতে নিয়ে যায় এবং চৌকির সাথে মোটা দড়ি দিয়ে তার হাত পা বেঁধে দেয় এবং সাক্ষীকে বলতে থাকে, শোন রে মেয়ে, তোর গল্প অনেক পছন্দ না? তাহলে একটা গল্প তোকে বলি, আর এটা কোনো মিথ্যা নয়, সত্যি গল্প। আসলে আমার একটা ছেলে নয়, আমার চারটা ছেলে। তাদের মধ্যে রাজবীর আমার বড় ছেলে, আর তুই যে বাকি 3টা ছেলেকে আমাদের বাড়ির চারপাশ দিয়ে দেখতি, সেইগুলো হলো আমার ছোট্ট ছেলে। কিছু বছর আগে আমি আমার দেওর যজ্ঞকে সোনাইনা নামে একটা মেয়ের সাথে বিয়ে দেই, কিন্তু তখন কি আর আমরা জানতাম রে মেয়ে, যজ্ঞ যাকে বিয়ে করেছে সে কোনো মেয়ে নয়, ডাইনি রে, ডাইনি। জানিস, ও বিয়ে করে আসার পর আমার ছোট্ট 3টে ছেলে আমার থেকে দূরে দূরে থাকতো। সব সময় ছোট মা কখনোই আমার কাছে আসতো না। ওই ডাইনিকে ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু এগুলো নিয়ে আমি প্রথমে কিচ্ছু বলিনি। এরপর ডাইনিটাও গর্ভবতী হয় এবং যখন তার 8 মাস গর্ভ বয়স, তখনও ডাইনিটি আমার বাচ্চাদেরকে ছাড়ে না। আমার বাচ্চারা তখন ডাইনির পিছন পিছন ঘুরতো, তখনও তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। কিন্তু তখন সেই বিষয়গুলো আর আমার কাছে ভালো লাগে না, আমি এগুলো যজ্ঞকে বলি। এরপর যজ্ঞ সুনাইনার সাথে এটা নিয়ে কথা বললে সুনাইনা একটা চাকু দিয়ে যজ্ঞর বুকে আঘাত করে এবং মেরে ফেলে। আমরা তখন দৌড়ে গিয়ে ক্ষেতের মাঝে দেখি যজ্ঞর লাশ পড়ে আছে, আর ডাইনিটা ওই কুয়োর ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ডাইনিটা কি আর একা মরল রে, সাথে নিয়ে গেল আমার 3টি ছেলেকে। তার কিছু বছর পর আমি আমার বড় ছেলে রাজবীরের একটা মেয়ের সাথে বিয়ে দেই। মেয়েটা যখন 8 মাসের গর্ভবতী, সেই সময় যেখানে যজ্ঞ মারা গিয়েছিল ঠিক ওই জায়গায় গিয়ে নিজের পেটের বাচ্চা নিজে ছুরি মেরে ফেলে এবং নিজেও মারা যায়। আবার বিয়ে দিই আমি আমার ছেলেকে সেই রানী নামে মেয়েটির সাথে। রানীও আমাদের নিষেধ করার শর্তে ক্ষেতের মাঝে যায় এবং নিজের পেটে ছুরি মেরে বাচ্চাটিকে মেরে ফেলে। আমরা তখন কোনোভাবে রানীকে বাঁচিয়ে নেই। তখন আমার ছেলে এই গ্রামে আর থাকে না, সে শহরে চলে যায় এবং অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার শুরু করে। তখন আমাদেরকে ওই তান্ত্রিক বলে, যদি কোনো অচেনা মেয়ে 8 মাস গর্ভ অবস্থায় এই বাড়িতে 3 দিন 3 রাত জীবিত থাকতে পারে, তবে এই অভিশাপ থেকে তোমরা মুক্তি পাবে। আর আমাদের ভাগ্য ভালো রে মেয়ে, তখনই তুই এখানে চলে আসিস, আর এখন তোকে এখানে 3 দিন 3 রাত কাটাতে হবে। এরপর মহিলাটি চলে যাওয়ার সময় সাক্ষীকে বলে, শোন রে মেয়ে, এই 3 দিন তোর সাথে অনেক কিছু ঘটবে, অনেক কিছু দেখবি তুই, কিন্তু এটা সবসময় মাথায় রাখবি, যাই দেখবি যাই করবে সেই সবকিছু আসল নয়, মিথ্যা চলো না। এরপর ভানুদেবী সেখান থেকে চলে যায় এবং সাক্ষী সেখানে একাই থাকে। পরের দিন সকালে সাক্ষী ঘুম থেকে উঠে হেমন্তকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনোভাবেই পায় না। তখন সেখান থেকে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই ক্ষেতের গলি দিয়ে হাঁটতে থাকে। কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পায় না সে। যেদিকে যায় দেখতে পায় সেই লাল পোশাক পরা মেয়েটি ওই বাচ্চাদের সাথে খেলা করছে। অবশেষে সে ওই কুয়োটার কাছে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখতে পায় 3টি বাচ্চা। হ্যাঁ, এটা ওই 3টি বাচ্চাই। বাচ্চা 3টি কুয়োর উপর দাঁড়িয়েছিল এবং সাক্ষীর দিকে আঙুল দিয়ে বলছিল, ওই তো মা আসছে। তখন এক ভয়ঙ্করী রূপী মেয়ে সেই লাল পোশাক পরে সাক্ষীর পিছন দিক দিয়ে আসতে থাকে। সে বাচ্চাদের সাথে সেই কুয়োর উপরে গিয়ে দাঁড়ায় এবং কোনো কিছু না বলেই লাফ দেয়, সঙ্গে বাচ্চা 3টিও লাফ দেয়। সাক্ষী ভয় পেয়ে বাড়িতে চলে যায়। তখন সে বুদ্ধি করে বাড়ির ছাদে গিয়ে দেখে যে আসলে কোনো দিক দিয়ে কোনো রাস্তা পাওয়া যায় কিনা। আর তখনই তার চোখে পড়ে সেখানে আসার সময় যে কাকতারুয়াটা তারা দেখেছিল সেটাকে। ওই কাকতারুয়াটা ক্ষেতের এক পাশে রয়েছে। সাক্ষী দেরি না করে সেই দিকে হাঁটতে থাকে, হয়তো এবার সে বেরোতে পারবে। সাক্ষী সেই কাকতারুয়ার কাছে চলে তো যায়, তবে সেখান থেকে সেই পথ ধরলে সে দেখতে পায় শেষে গিয়ে পথ আটকা, মানে বদ্ধ। সে কোনোভাবেই সেখান থেকে আর বেরোনোর রাস্তা পায় না। সে কোনো কিছু বুঝতে না পেরে আবার চলে আসে বাড়িতে। পরের দিন সাক্ষী সেই ঘরটির সামনে গিয়ে দেখে সুনাইনা সেই 3টি বাচ্চার সাথে গল্পগুজব করছে। আর ঠিক তখনই সুনাইনার স্বামী যজ্ঞ সেখানে চলে আসে এবং সুনাইনাকে টানতে টানতে খেতে সেই গোল জায়গায় নিয়ে যায়। আর সাথে ছিল ভানুদেবী। সুনাইনাকে সেই জায়গায় নিয়ে যজ্ঞ লাঠি দিয়ে অনেক মারে, কেননা তার পেটে ছিল একটি মেয়ে সন্তান। প্রথম থেকে আমরা বলেছিলাম ভানুদেবী মনে করে মেয়ে সন্তান পাপ। যাই হোক, সুনাইনা কান্না করে এবং বলে, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি এই সন্তান জন্ম দিতে চাই। তখন সেই বাচ্চাগুলো সেখানেই ছিল। তারা সুনাইনার হাতে একটা চাকু দিয়ে নিজেকে বাঁচানোর জন্য বলে এবং যজ্ঞর পায়ে ধরে বলতে থাকে, আমার ছোট মাকে মেরো না। আর ঠিক তখনই যজ্ঞ উপরে পড়ে যায় এবং সুনাইনার হাতে থাকা চাকুটা যজ্ঞর বুকে ঢুকে যায় আর সেখানেই মারা যায় যজ্ঞ। আর তখন ভানুদেবী তার স্বামী কাজলা ও ছেলে রাজবীরকে চিৎকার করে ডাকতে থাকে। এইসবের মধ্যে দিয়ে হুট করে সবকিছু
সবকিছু মিলিয়ে যায়, একদম গায়েব, যেন এখানে কিছু ঘটেইনি। তার একটু পর সাক্ষী দেখতে পায় সোনাইনার হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সাথে দেখতে পায় রাজবীরের সেই আগের দুই বউ, যারা সেখানে বসে নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে সন্তান হত্যা করছে। এরপর আবারও সবকিছু গায়েব, যেন এখানে কিচ্ছু ঘটেনি। রাত্রেবেলা সাক্ষী দেখে পাশের ঘরে কারা যেন আগুন ধরাচ্ছে। দেখার জন্য পাশের রুমে গেলে সাক্ষী দেখতে পায় যজ্ঞ ও ভানুদেবী সুনাইনাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। আবার হঠাৎ করে সবকিছু গায়েব। কিন্তু এখন সুনাইনার প্রসব বেদনা শুরু হয়। তার পেট পুড়ে একটা নবজাতক শিশুর জন্ম হয়, আর সেই শিশুটির পাশে বসে রয়েছে সেই 3টি ছেলে। তারা বলছে, ভয় পেও না, আমরা ওকে কিছু করব না। তারপর সকাল হলে সাক্ষী তার বাচ্চাকে তার কাছে খুঁজে পায় না। সে তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে চলে যায় সেই কুয়োর কাছে, যেখানে রাজবীর সাক্ষীর সন্তানকে সেই কুয়োর ভিতর ফেলে দিচ্ছিল। আর সেখানে কাজলা ও ভানুদেবীও ছিল। ভানুদেবী সাক্ষীকে শক্ত করে ধরে ফেলে, আর সাক্ষী এক দৃষ্টিতে রাজবীরের দিকে তাকিয়েছিল, যেন সাক্ষী এক অদ্ভুত কিছু দেখে ফেলেছে, যেটা সে ভাবতেও পারেনি। আর একটু পরে হঠাৎ করে সবকিছু উধাও, যেন এখানেও কিছু ঘটেনি। সে দেখতে পায় তার পেটের বাচ্চা তার পেটেই আছে। তখন সাক্ষী আবার দেখতে পায় সেই বাচ্চাগুলোকে এবং সুনাইনাকে, যে তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে একটা বিকট শব্দে চিৎকার করলো। তখন সাক্ষী সুনাইনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর আর আমাদের কিছু দেখানো হয় না। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালের দৃশ্য, যেখানে সাক্ষী বাইরে বসেছিল এবং ভানুদেবী, কাজলা ও হেমন্ত সেখানে চলে এসেছে। ভানুদেবী বলছে, তুই পেরেছিস রে মেয়ে আমাদের অভিশাপ ঘুচাতে। হেমন্ত সাক্ষীকে বলছে, চলো আমরা এখান থেকে চলে যাই, এরা খুব লোভী মানুষ, খারাপ মানুষ, এরা নিজেদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করেছে। এ কথা বলে হেমন্ত যখন সাক্ষীর হাত ধরে টান দেয়, তখন সাক্ষী বলে, দাঁড়াও, এখানে কিছু মানুষের মুখোশ খুলতে হবে, কিছু মিথ্যা গল্পকে দূর করতে হবে এবং সত্যির প্রকাশ ঘটাতে হবে। সাক্ষী বলে, এই 3 দিন আমি এখানে অনেক কিছু দেখেছি, যেটা বাস্তবে সোনাইনার সাথে ঘটে গেছে তার জীবনের শেষ 3 দিন। আসলে সোনাইনা যজ্ঞকে মারেনি, বরং যজ্ঞ আপনারা সবাই মিলে মেরেছেন সোনাইনাকে, কারণ সোনাইনা একটা মেয়ে শিশুর জন্ম দিতে যাচ্ছিল। একটা মেয়ে হচ্ছিল বলে আপনারা তাকে মেরে ফেললেন। আর সোনাইনা আপনার পরিবারের বউদের মারেনি, বরং আপনারাই তাদেরকে মেরেছেন। আর সোনাইনা তো তাদেরকে তাদের হাতে চাকু দিয়েছিল আপনাদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তারা সেটা বুঝতে না পেরে ভয়ে নিজেদের পেটে নিজেরাই চাকু ঢুকিয়েছে। কিন্তু তারা নিজেদের প্রাণ নেয়নি, তাদেরকে মেরেছিলেন আপনি আর আপনার ছেলে রাজবীর, কুড়োল দিয়ে কুপিয়ে কুপিয়ে, যেন বাইরে গিয়ে তারা কিছু বলতে না পারে। কিন্তু আপনারা রানীকে মারেননি, কারণ সে এমনিতেই চুপ হয়ে গেছিল, কাউকে কোনো কথাই বলতো না। তখন ভানুদেবী বলে, চুপ কর মেয়ে, নয়তো। তখন সাক্ষী বলে, নয়তো কি, রাজবীরকে দিয়ে আমাকেও মারবেন? এই কথা বলতে বলতেই সাক্ষী হেমন্তকে রাজবীর বলে। আর এইখানে ঘটে এই মুভির সব থেকে বড় টুইস্ট, যেটা সব গল্পই পাল্টে দেয়। হেমন্ত বলে, কি বলছো তুমি এগুলো? আমাকে রাজবীর কেন বলছো? বাদ দাও এসব, চলো আমরা এখান থেকে চলে যাই। সাক্ষী বলে, দাঁড়াও, এই 3 দিন আমি সোনাইনার শেষ 3 দিন অনুভব করেছি, দেখেছি, বুঝেছি। সুতরাং এটাও দেখেছি রাজবীরকে দেখতে কেমন। সেই দিন যখন কল্পনাতে সাক্ষী তার বাচ্চাকে কুয়োর মধ্যে ফেলতে দেখে, তখন সে রাজবীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ সে দেখতে পায় সেই রাজবীর আর কেউ নয়, হেমন্ত। এই কথাগুলো শুনেই রাজবীর খুব ভয় পায় এবং তখন সে সাক্ষীকে মারতে যায়। কিন্তু সাক্ষী তার হাতের ছুরিটা রাজবীরের গলায় ধরে এবং বলে, বাদ দাও এসব, তোমাদের সব মিথ্যে প্রকাশ হয়ে গেছে, এখন সব গল্প শেষ। এসব কিছুর পর সাক্ষী চলে যাওয়ার সময় তার হাতের ছুরিটা বাড়ির সামনে গেটেই ফেলে যায়, আর এমন ভাবে হেঁটে যায় যেন কিছু ঘটেইনি। তার মনে বিন্দু পরিমাণ কোনো ভয় নেই, সে পিছনে তাকাচ্ছেও না, বরং সে কিছু একটার সমাধান করে খুব শান্তিতেই আছে। তখন রাজবীর চাকু নিয়ে যেই সাক্ষীর পিছনে ছুটে যাবে তাকে মারার জন্য, ঠিক তখনই সেখানে কুড়ুল নিয়ে রাজবীরকে কুপিয়ে হত্যা করে রানী, এবং পেছন থেকে ভানুদেবী ও কাজলার চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছে, কারণ তারাও রেহাই পায়নি রানীর হাত থেকে। এবার শেষের সিনে আমরা দেখতে পাই রক্তমাখা পোশাক পরে রানী সাক্ষীর পেছন পেছন হাঁটছে। আর এর মধ্যে দিয়ে শেষ হয় আজকে আমাদের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মুভি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটাকে এক্সপ্লেইন করার। সাথেই থাকবেন এক্সপ্লেইন জোনের।